আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আজ আমি এমন একটি গভীর অসংবেদনশীল বিষয় নিয়ে আলোচনা করব, যা গত কয়েকদিন ধরে বাংলাদেশের অভ্যন্তরে এক চাপা ক্ষোভ আর হতাশার জন্ম দিয়েছে। এটি কেবল সামরিক বাহিনীর একটি অভ্যন্তরীণ বিষয় নয়, বরং রাষ্ট্রের স্থিতিশীলতা এবং তার প্রতিরক্ষা কাঠামোর উপর একটি সরাসরি আক্রমণ। আমি কথা বলছি সেনানিবাসগুলোতে বিরাজ করা অস্বাভাবিক নীরবতা এবং সামরিক কর্মকর্তাদের বিরুদ্ধে নতুন করে মামলার যে ঝড় শুরু হয়েছে তা নিয়ে। বিশেষ করে ঢাকা এবং সাভারের মতো গুরুত্বপূর্ণ সেনানিবাসগুলোতে এক ধরনের গভীর হতাশা বিরাজ করছে। এই হতাশার মূল কারণ হলো সাম্প্রতিক সময়ে প্রায় 24 জন সামরিক কর্মকর্তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা হয়েছে। তাদের মধ্যে 14 জনকে গ্রেফতার করা হয়েছে এবং এই মুহূর্তে তারা কারাগারে আছেন। তাদেরকে ইতিমধ্যেই আদালতে হাজির করা হয়েছে। যদিও প্রথম দিন একসঙ্গে 14 জনকে হাজির করা হয়েছিল, কিন্তু এখন আর একসঙ্গে হাজির করা হচ্ছে না। তাদের বিরুদ্ধে ভিন্ন ভিন্ন মামলায় গ্রেফতার দেখিয়ে, যেমন গুম বা অন্য কোনো অভিযোগে, আলাদা আলাদা ভাবে আদালতে আনা হচ্ছে। এখানে একটি গভীর উদ্বেগ রয়েছে, আর তা হলো এই সামরিক কর্মকর্তাদের বিচার প্রক্রিয়াটি কি আসলে এক ধরনের প্রহসন হতে চলেছে। এমন একটি সন্দেহ তৈরি হয়েছে। বিভিন্ন তথ্য মতে সেনাবাহিনীর পক্ষ থেকে যাদের আইনজীবী হিসাবে নিয়োগ করা হয়েছে, তারা নাকি তাদের মক্কেলের পক্ষে নিছক দায় সারা গোছের অংশগ্রহণ করছেন বলে জানা গেছে। মনে হচ্ছে না তারা তাদের সর্বস্ব দিয়ে, সর্বোচ্চ শক্তি দিয়ে এই লড়াই লড়ছেন। একজন আইনজীবী যদি তার মক্কেলের পক্ষে যথাযথভাবে যুক্তি তুলে না ধরেন, যদি জুরির সাথে কথা না বলেন, তাহলে সেই বিচারকে আর কিভাবে ন্যায্য বিচার বলা যায়? এই ধরনের বিচার প্রক্রিয়ার প্রতি অবিশ্বাস জন্ম নেওয়াটা স্বাভাবিক। আর এই অবিশ্বাসই এখন সেনা সদস্যদের ভেতরে আরো বেশি ক্ষোভের সৃষ্টি করেছে। এই ক্ষোভের আগুনে ঘি ঢেলেছে আরেকটি ঘটনা, বিডিআর বিদ্রোহ নিয়ে নতুন করে প্রকাশিত কমিশনের রিপোর্ট। আমরা সবাই জানি এই বিডিআর হত্যাকাণ্ড অনেক আগেই একটি বিদ্রোহ হিসাবে চিহ্নিত হয়েছিল। এর পেছনের কারণও খুঁজে বের করা হয়েছিল। সেই সময়ে আমেরিকান রাষ্ট্রদূত তার বার্তায় বলেছিলেন, এটি ছিল সেনা অফিসারদের সঙ্গে বিডিআর সৈন্যদের দীর্ঘদিনের তিক্ততা এবং কিছু ঘটনার ফল। তিনি মনে করেননি যে এর পেছনে কোনো দেশি বা বিদেশি বহিঃশক্তির সম্পর্ক ছিল। অথচ এত বছর পর এসে এখন হুবহু সেই পুরনো অভিযোগগুলোই একটি কমিশন প্রকাশ করেছে। বলা হচ্ছে ভারত জড়িত, শেখ হাসিনা নির্দেশ দিয়েছেন, এমন সব কথা। এই রিপোর্টকে অনেকে বানোয়াট এবং মিথ্যা বলে মনে করলেও এই রিপোর্টের ভিত্তিতেই এখন নতুন আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে। আইসিটির প্রধান কৌশলী তাজুল ইসলাম বলছেন যে কমিশনের এই রিপোর্ট হাতে এসেছে, এখন আমরা দেখব এটা নিয়ে কি করা যায়। এর অর্থ পরিষ্কার, এই রিপোর্টের ভিত্তিতে তিনি আরও নতুন মামলা সাজাবেন এবং সেটাকে আইসিটিতে নিয়ে আসার ব্যবস্থা করবেন। এটি সেনাবাহিনীর দীর্ঘদিনের আস্থার জায়গায় একটি সরাসরি আঘাত। বিডিআর বিদ্রোহে যেসব সামরিক কর্মকর্তা মারা গিয়েছিলেন, তাদের পরিবারকে শেখ হাসিনা সরকারের পক্ষ থেকে ব্যাপক সহায়তা করেছিল, ফ্ল্যাট দেওয়া হয়েছিল, এককালীন অর্থের অনুদান দেওয়া হয়েছিল। তারপরেও দেখা যাচ্ছে সেই সময়ে ক্ষতিগ্রস্ত কিছু কিছু সেনা কর্মকর্তার সন্তানরা এখন উল্টাপাল্টা কথা বলছেন। এমনকি মেজর জেনারেল শাকিল, যিনি মারা গিয়েছিলেন, তার শেষ ফোন আলাপটি প্রধানমন্ত্রীর সাথে হয়েছিল। সেখানে তিনি বলেছিলেন এটি সরকারের বিরুদ্ধে একটি ষড়যন্ত্র, অথচ তার ছেলেও এখন অন্য কথা বলছেন। এটি সন্দেহ তৈরি করছে এই ভিকটিম পরিবারগুলোর মধ্যেও কোনো অসন্তোষ তৈরি করা হচ্ছে, নাকি তাদের কেউ মাদকাসক্ত হয়ে এমন উল্টাপাল্টা কথা বলছেন। এটাও কিন্তু আলোচিত হচ্ছে। এই পুরো ঘটনা প্রবাহে আরেকটি বিশেষ দিক লক্ষণীয়, আর তা হলো ডিজিএফআই কে বিশেষভাবে টার্গেট করা হয়েছে। প্রথমে যে মামলাগুলোর কথা বললাম,
সেখানেও 4 জন সাবেক ডিজিএফআই এর মহাপরিচালককে জুড়ে দেওয়া হয়েছে। আবার এই বানোয়াট বিডিআর হত্যাকাণ্ডেও ডিজিএফআই এর 4 জন উচ্চপদস্থ কর্মকর্তার নাম এসেছে। এখন প্রশ্ন হলো, কেন বারবার ডিজিএফআই কে এমনভাবে টার্গেট করা হচ্ছে? কেন এত বেশি মনোনিবেশ করা হচ্ছে এই প্রতিষ্ঠানটিকে দুর্বল করার জন্য? কারা চাইছে ডিজিএফআই এর মনোবল ভেঙে দেয়া যাক? কারা চাইছে এই গোয়েন্দা সংস্থাটি ধ্বংস হয়ে যাক? ডিজিএফআই দুর্বল হলে কাদের লাভ হয় এবং কাদের উপকার হয়? এইসব প্রশ্নের উত্তর খুঁজতে গেলে কিছু পক্ষ সামনে আসে। প্রথমত, এটি কি স্বয়ং সেনাবাহিনীর কোনো অংশ, নাকি এটি পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআই এর কোনো গভীর চাল কিংবা ষড়যন্ত্র? কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কারণটি সামনে আসে তা হলো দেশের বেসামরিক আমলাতন্ত্র বা সিভিল ব্যুরোক্রেসি। আমরা জানি, বাংলাদেশে গুরুত্বপূর্ণ কোনো পদে কারো পদোন্নতি বা নিয়োগ হলে সেখানে ডিজিএফআই এর একটা ছাড়পত্র বা রিপোর্টের প্রয়োজন হয়। এই ক্ষমতা প্রয়োগের কারণে বেসামরিক আমলাতন্ত্রের একাংশ হয়তো ডিজিএফআই কে পছন্দ করে না। আবার ডিজিএফআই কে সহজে ক্রয় করাও যায় না, এমন একটি ধারণাও প্রচলিত আছে। তারা সহজে ঘুষ বা অনৈতিক সুবিধা গ্রহণ করেন না। ফলে এই সংস্থাটি সিভিল ব্যুরোক্রেসির স্বার্থে বর্তমান সময়ে আঘাত করছে এবং অতীতেও করেছিল। অন্যদিকে যারা বাংলাদেশের সেনাবাহিনীকে দুর্বল করতে চায় তাদের ইন্টারেস্টও আঘাত করত এই ডিজিএফআই, কারণ তারা লেটলি একটি অত্যন্ত কার্যকর গোয়েন্দা সংস্থা হিসাবে নিজেদের প্রতিষ্ঠিত করেছিল। তাই এই দুটি পক্ষই অভ্যন্তরীণ আমলাতন্ত্র এবং বহিরাগত শক্তি এই সুযোগে ডিজিএফআই কে ধ্বংস করতে চাইছে। এই সামরিক পরিস্থিতি নিয়ে সেনা ছাউনিগুলোতেও যে ব্যাপক অসন্তোষ বিরাজ করছে, সেখানে দুর্ভাগ্যজনকভাবে আমাদের বর্তমান সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের নেতৃত্ব একেবারেই দৃশ্যমান নয়। একের পর এক আর্মিদের সম্মান নিয়ে টানাটানি করা হচ্ছে। সেনাবাহিনী একটি প্রতিষ্ঠান হিসেবে আক্রান্ত হচ্ছে, অথচ জেনারেল ওয়াকার সাহেব কোথাও কার্যতভাবে প্রোটেক্ট করতে পারছেন না। তিনি এই ধ্বংসযজ্ঞের নীরব সাক্ষী, অথবা কেউ কেউ মনে করেন তিনি এই ধ্বংসযজ্ঞের সাথে জড়িত। এই জেনারেল ওয়াকারের মতো সেনাপ্রধানই যেন সেনাবাহিনীর মর্যাদাকে ধূলিসাৎ করে দিয়েছেন। সাধারণ মানুষ এখন সেনাবাহিনীকে ভয় পায় না। আড়ালে আবডালে তাদের নিয়ে নানা ধরনের কটাক্ষ, ব্যঙ্গাত্মক শব্দ উচ্চারণ করে। আর এই মামলা হামলা, আইসিটির বিচার প্রক্রিয়া সবকিছু মিলিয়ে এই জেনারেল ওয়াকারুজ্জামান যেন সেনাবাহিনীর কফিনে শেষ পেরেকটি ঢুকিয়ে দেওয়ার ব্যবস্থা করছেন। সেনাবাহিনী এখন সাধারণ মানুষের কাছে উপহাসের পাত্র হয়েছে। আমরা দেখলাম জেনারেল এরশাদের সময় বা তার পরবর্তী অনেক সরকারের সময় ডিজিএফআই ইনিশিয়ালি সামরিক গোয়েন্দা সংস্থা ছিল, কিন্তু পরবর্তীতে পশ্চিমা বিশ্বের প্রেসক্রিপশনেই তাদের একটি জঙ্গি দমনের উইং করা হয় এবং তারা রাজনৈতিক বিষয়গুলোতেও ইনভলভ হতে শুরু করে। এই প্রেসক্রিপশনগুলো কিন্তু আবার পশ্চিমা বিশ্ব থেকেই এসেছিল, যারা আমাদের ডিজিএফআই কে প্রশিক্ষণ দিত। এই অবস্থায় আর্মিরা এখন হতাশ, ক্ষুব্ধ। কিন্তু এই ক্ষোভ তারা দেখাবেন কার কাছে? জেনারেল ওয়াকারুজ্জামান মতো একজন সেনাপ্রধানের কাছে, যিনি সেনাবাহিনীর ইমেজটাকে বর্তমান সময়ে অনেকটাই ধুলোয় মিশিয়ে দিচ্ছেন বলে দাবি করা হচ্ছে। এই মুহূর্তে যারা বন্দী রয়েছেন তাদের পরিবারের অবস্থাও খুবই খারাপ, কিন্তু তাদেরকেও দেখার মতো কেউ নেই। এই হতাশা চলতে থাকলে এর পরিণাম শুভ হবে না। এই প্রাতিষ্ঠানিক অবক্ষয় চলতে থাকলে তা কেবল সামরিক বাহিনীর জন্যই নয়, পুরো দেশের ভবিষ্যতের জন্যই বিপজ্জনক। তাই এই মুহূর্তে বাংলাদেশের পরিস্থিতি পরিবর্তন হওয়া খুবই জরুরি। আর সেই পরিবর্তন না আসা পর্যন্ত সামরিক বাহিনীর এই অধপতন চলতেই থাকবে। এই হতাশা এবং নীরবতা আমি মনে করি দ্রুতই ভাঙা দরকার। একটি শক্তিশালী নেতৃত্ব এবং আইনি সুরক্ষার মধ্য দিয়ে এই প্রতিষ্ঠানকে আবার তার মর্যাদার আসনে ফিরিয়ে আনা প্রয়োজন।
এই ঘটনা আমাদের মনে করিয়ে দেয় একটি দেশের মেরুদণ্ড তার সামরিক বাহিনীর সুস্থতা ও মনোবল নির্ভর করে। এই মনোবল একবারে ভেঙে গেলে তা রাষ্ট্রের জন্য মারাত্মকভাবে বিপর্যয় ডেকে আনতে পারে। এই সময় দেশের সব স্টেক হোল্ডারদের উচিত দেশের স্বার্থে এই প্রাতিষ্ঠানিক আক্রমণ বন্ধ করা। না হলে এই আগুন কেবল ক্যান্টনমেন্টের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, তা পুরো দেশেই ছড়িয়ে পড়তে পারে।